আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মুস্তাফিজ শফি। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমে আছে দৈনিক ইত্তেফাক। তাদের লিড নিউজ, মৃত্যুদূত মিনিবাস, রাজধানীতে মিনিবাস উঠিয়ে বড় বাসের সংখ্যা বৃদ্ধির সুপারিশ। আরেকটি খবর, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নিতে হবে প্রধানমন্ত্রী। সমকাল, পুরনো শ্রমবাজার সংকুচিত, মিলছে না নতুন বাজার, চাই শ্রম কূটনীতি। সমকালের পেছনের পাতায় একটি খবর, এবার কুমিল্লায় গেল 2 ছাত্রীর প্রাণ। বাংলাদেশ প্রতিদিন, আওয়ামী লীগে শুদ্ধি অভিযান আসছে, তৃণমূলকে চাঙ্গা করতে স্কাইপিতে তারেক। এরপর আছে আমাদের সময়, কোটি কোটি টাকা হাতিয়েও বহাল তবিয়তে মসিহ চৌধুরী, সড়কে ঝরল প্রাণ 2 স্কুল ছাত্রীর। এরপরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত, দুর্নীতি ধর্মান্ধতা মুক্ত দেশ করার প্রত্যয়। জয় জয় দিন, সিলেট নারায়ণগঞ্জের বাতিল গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা, ঝুঁকিপূর্ণ সড়ক উন্নয়নে নেই কোনো উদ্যোগ, বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। এরপরে সময়ের আলো, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ। আরেকটি খবর, দ্রব্যমূল্যে লাগাম টানতে আজ জরুরি সভা। মানবজমিন, বিপর্যয়ের মুখে তেরেসা মে, বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। আরেকটি খবর, জাপায় কেন এই অস্থিরতা। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট। আউটার রিং রোড অ্যারাউন্ড ক্যাপিটাল অন দ্য কার্ডস। আরেকটি খবর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার, ওয়ার্কিং টু বিল্ড এ প্রসপারাস ফিউচার ফর চিলড্রেন, এটি বলেছেন পিএম। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব মুস্তাফিজ শফি, আপনিও শুনলেন সংবাদ শিরোনামগুলো। আমরা যে বিষয়টিতে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে জাতীয় শিশু কিশোর সমাবেশের উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ এগিয়ে নিতে হবে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায়। এবং আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, 48 বছর হয়েছে আমাদের স্বাধীনতার বয়স, আর 2 বছর পরে সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে। তো এই 48 বছরের পরেও কিন্তু আসলে ঘুরে ফিরে যে প্রশ্নটি সকলের মনে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে স্বাধীনতার 48 বছর পরে আমরা স্বাধীনতার স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছি। মুস্তাফিজ শফি, ধন্যবাদ আপনাকে আমাকে এই আয়োজনে আজকে ডাকার জন্য। এবং খুবই ভালো যে আমরা একেবারে স্বাধীনতার 48 বছরের যে দিবসটি ছিল সেটা উদযাপন করে সব মাত্র একটা দিন আমরা অতিবাহিত করেছি। আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন এটা কিন্তু প্রতিটা স্বাধীনতা প্রিয় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষেরই কথা। কিন্তু এটা আমাদের জাতীয় অগ্রগতি, জাতীয় উন্নয়ন, জাতীয় স্বার্থ সবগুলোরই কিন্তু একটা, আমি মনে করি যে একটা সেন্টার পয়েন্ট হলো মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটিকে পেয়েছি এবং সেখানে একটি যে চেতনার আলোকে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা একটি গণতান্ত্রিক দেশ চেয়েছি, আমরা একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা চেয়েছি, একটু অর্থনৈতিক সমৃদ্ধ দেশ চেয়েছি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একেবারে বেসিক চাওয়া, সব মানুষেরই চাওয়া। কিন্তু এটা আমাদের নানা রকম রাজনৈতিক বিভাজন কিন্তু হয়েছে গত 48 বছরে, কিন্তু এই জায়গাটিতে মানে সর্বশেষ মনে করি যে এই জায়গাটাই হলো আমাদের একেবারে মূল ঠিকানা কিন্তু। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা আছেন, চেতনায় বিশ্বাস যারা করেন, প্রতিটা মানুষেরই এটা কথা যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন যেটা আমি একটু আলোচনা করতে চাই, যেটা উনি বলেছেন শিশু কিশোর সমাবেশে কিন্তু যে জি তোমাদের হাতেই বাংলাদেশ, আসলেই কিন্তু সত্যি। এবং আজকে দেখেন যে তরুণ সমাজের অনেক প্রতিনিধি কিন্তু জাতীয় স্মৃতিসৌধে ছিলেন,
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবারই যান। তো এবারের স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে তরুণ সমাজের প্রতিনিধিদের বেশি দেখা গিয়েছে এবং কিছুদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে ডাকসু প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। সেখানে একজন একেবারে আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনার বাইরে থেকে এসে একজন ডাকসু বিপি নির্বাচিত হয়েছেন, নুরুল হক নূর, তিনিও কিন্তু আজকে গিয়েছিলেন এবং তিনি কিন্তু প্রথম যিনি রাজনৈতিক কোনো সেটাই বলছি যে বাইরে গিয়ে আমাদের যে চিন্তা ছিল সেই চিন্তার বাইরে কিন্তু একবার রাজনীতির বাইরে গিয়ে একজন তরুণ যিনি দেশের সব মানে প্রধান বিদ্যাপীঠের মানে ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন, ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তো তিনিও কিন্তু আজকে জাতীয় স্মৃতিসৌধে ছিলেন। এবং সেই জায়গাটিতে একটি বিষয় ছিল যে তারুণ্য নির্ভর একটি বাংলাদেশের স্বপ্ন, তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং এদেশ গড়ার পিছনেও কিন্তু এই তরুণরাই মূল। আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধু স্বাধীনতার আহ্বান করেছেন, জাতীয় চার নেতা স্বাধীনতা এবং মুজিবনগর সরকার অস্থায়ী সরকার স্বাধীনতা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু মূল যুদ্ধটা কারা করেছে? মূল যুদ্ধটা কিন্তু এদেশের তরুণ সমাজে করেছে। এবং যখনই এদেশের যে কোনো ক্রান্তি লগ্নে, যখনই ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন যদি বলেন, সব জায়গায় কিন্তু তরুণদের অবদানে কিন্তু সবচেয়ে বেশি। তো এই তরুণদের যে চাওয়া, তরুণদের যে প্রত্যাশা, তাদের যে কর্মসংস্থানের বিষয়, তারা যে ইকোনমিতে যে অবদান রাখতে চায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও কিন্তু সেই বিষয়গুলোকে আমাদের সম্পর্কিত এবং সেগুলোকে আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। আরেকটা যেটা আমরা আমাদের সব চিন্তায় আমরা যদি তারুণ্য নির্ভর একটি চিন্তা করি যে, এবং যদি সবসময় ফিল করি না এরাই আসলে মূল শক্তি, তাদেরকে সেন্টার পয়েন্টে রেখে আমরা যদি আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলো গ্রহণ করি তাহলেই কিন্তু দেশ এগিয়ে যাবে। এবং আমরা মাত্র 2 বছর পরে কিন্তু দেশের সুবর্ণ জয়ন্তী মানে 50 বছর উদযাপন করব। আমাদের অগ্রগতি কিন্তু অনেক, আপনি যদি ধরেন বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতি তো অনেক, ঈর্ষণীয় অগ্রগতি। এবং আমাদের যেখানে তলাবিহীন ঝুড়ি বলা হতো সেখানে এখন বাংলাদেশকে একটি উদাহরণ বলা হচ্ছে, বিশ্ব অর্থনীতির উন্নয়নের রোল মডেল বলা হচ্ছে। কিন্তু এই যে উন্নয়ন হচ্ছে, ঠিক একই সঙ্গে কিন্তু কিছু বৈষম্য তৈরি হচ্ছে, কিছু নতুন সমস্যা তৈরি হচ্ছে। যেমন এখন আমাদের সবচেয়ে আলোচিত বিষয় হলো সুশাসন। আমরা সুশাসন নিশ্চিত করতে চাই, গণতন্ত্রের পূর্বশর্তই কিন্তু সুশাসন, এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আপনি তরুণদের যে কর্মসংস্থানের যে বিষয়টি আছে সেটা তো আপনাকে করতে হবে। তো এই তারুণ্য নির্ভর চিন্তাটা যদি আমাদের রাজনীতিবিদদের মধ্যে ঢোকে এবং তারা যদি ফিল করেন যে না আসলে এদের হাতেই ছেড়ে দিতে হবে, এবং সবচেয়ে ক্রিয়েটিভ চিন্তা কিন্তু তরুণরা করে। আমরা অনেক সময় হয়তো ভাবি যে ওর তো বয়স হয় না, এখনও বুঝবে না, আমরা যারা সিনিয়র তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি আছে। কিন্তু যদি চিন্তা করেন যে না এদের হাতেই ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক অনেক দূর আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। আর এটা যেটা যে সামাজিক, যখন এই অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সামাজিক বৈষম্য কিন্তু বাড়ছে, অর্থনৈতিক বৈষম্য কিন্তু বাড়ছে। বাংলাদেশে একদিকে কিন্তু একটি বড় অংশের একটি মুষ্টিম অংশের হাতে কিন্তু বিপুল অর্থ চলে যাচ্ছে, আবার একটি বড় অংশ কিন্তু দারিদ্র্যের মধ্যে আছে। এই বৈষম্যটা আমার অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমার জিডিপি বাড়ছে, কিন্তু বৈষম্য দূর যদি আমরা না করি, তাহলে ওই যে সুষম একটি সমাজের কথা যেটা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আছে, শোষণ মুক্ত একটি সমাজের কথা আছে, সেটা আমরা পৌঁছাতে পারবো এবং সামাজিক ন্যায্যতাও তৈরি হবে না। সামাজিক ন্যায্যতাও তৈরি হবে না। এই জায়গাটায় আমাদের এখন বেশি করে নজর দিতে হবে। ধন্যবাদ। আরেকটি ব্যাপার, আপনি তরুণদের কথা বলছিলেন, তার সাথে যদি আমরা যোগ করে এইভাবে আলোচনাটি শুরু করি যে সড়কে যে হত্যা বাড়ছে, বিশেষ করে দুর্ঘটনা হচ্ছে এবং মৃত্যুর মিছিল বাড়ছে, এবং সেখানেও কিন্তু আমরা দেখি তরুণরা, স্কুলগামী শিক্ষার্থীরাই এই দুর্ঘটনার শিকার হচ্ছে এবং তাদেরকে প্রাণ দিতে হচ্ছে। দেখেন, এই বিষয়টা আসলে আলোচনা করতে গিয়েও আমরা খুব আসলে মানসিকভাবে খুব ভালোভাবে আলোচনাটা করতে পারি না। কারণ এখন এই যে বাচ্চারা, আজকে যে দুটি বাচ্চা কুমিল্লায় মারা গিয়েছে, একেবারে ছোট্ট স্কুল শিক্ষার্থী, এবং আরও 4 জন কিন্তু মারা গিয়েছে সারা দেশে। প্রতিদিন গড়ে 8 জন 10 জন খবর পাচ্ছি আমরা। খবরের বাইরেও কিন্তু আর অনেক আমরা জানি যে নিউজ পেপারে তো সব খবর আসে না, সব খবর নিউজ পেপার পর্যন্ত পৌঁছাতে পারে না। যা পাচ্ছি তার হয়তো আরও একটি বড় অংশ, হয়তো আরও বা আরও দ্বিগুণ মানুষ হয়তো মারা যাচ্ছে। তো এই যার যায় সে কিন্তু বোঝে। এবং আমরা যেটা মনে করি যে এই যে একেবারে একটা ছোট্ট শিক্ষার্থী, একটি সম্ভাবনাময় তরুণ, ঢাকায় যে আবরার নামে যে ছেলেটি মারা গেল, সে তো অসম্ভব মেধাবী এবং সম্ভাবনাময় একটি তরুণ ছিল। সিলেটে যে ছেলেটি মারা গেল কৃষি বিশ্ববিদ্যালয়ে, সে কিন্তু অসম্ভব সম্ভাবনাময় একটি ছেলে ছিল। তো এই যে আমাদের যে সম্ভাবনার মৃত্যু হচ্ছে কিন্তু, এবং এই আলোচনাগুলো কতদিন আগে এই আলোচনা আমাদের করতে হবে আমি জানি না। আমাদের যে জিনিস হলো যে আমরা
প্রতিদিন আলোচনা হচ্ছে, কিন্তু সড়কের যে অবস্থা সেই অবস্থায় তো থাকছে। এবং এই পরিবহন সেক্টরে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরিবহন সেক্টরে অস্থিরতা আছে, তারা এগুলোকে যে ঘটছে কিন্তু এগুলোকে ঠিকমতো নজরে নিচ্ছে না। যারা এটা নজরে নিয়ে এটাকে তাদেরকে বাধ্য করার কথা তারাও ঠিকমতো নিচ্ছে না। আপনি দেখেন যে এই সড়কে অনিয়ন্ত্রিত যে স্বল্প ইয়ের যে যানগুলো, গতির যে যানগুলো, আপনি লেগুনা বলেন, হিউম্যান হোলার বলেন, এগুলো তো নিষিদ্ধ কবে হয়েছে? কয়েক বছর কিন্তু হয়েছে। সেগুলো আমরা তো দেখি দুটি যে কুমিল্লায় যে দুটি শিক্ষার্থী, যে দুটি সম্ভাবনাময় শিশুর প্রাণ মানে গিয়েছে, তাদের মৃত্যুর জন্য কিন্তু এই একটি ট্রাক্টর এবং একটি লেগুনা দায়ী। তো এই যে এটা আর কত বললে, আমরা যদি জানতাম যে ঠিক আছে, আগে কিন্তু এক ধরনের প্রবাদ ছিল মানে ছোটবেলায়, যে আমরা জানতাম যে কোনো একটা ব্রিজ হলে সেখানে মাথা দিতে হয় বাচ্চাদের। এরকম আমাদের ছোটবেলা ভয় দেখানো হতো ছেলেদের যে অমুক ব্রিজ হবে, এর জন্য 3টি মাথা দিতে হবে। আমাদের আসলে জানা দরকার যে কয়টি জীবন গেলে আসলে সড়কে নিরাপত্তা। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, নির্মল সেন বলেছিলেন সেই কবে। তখন তো আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক হত্যাকাণ্ড, এগুলোর বিরুদ্ধে কিন্তু তার উচ্চারণ ছিল। এখন সড়কে আমরা প্রতিনিয়ত, কোনো বয়স নেই কিন্তু প্রতিনিয়ত এই আশঙ্কার মধ্যে সড়কে আমাদের চলতে হয়। আপনি হয়তো সচেতন আছেন, কিন্তু আপনার উপর যে গাড়িটা তুলে দিচ্ছে সে কি সচেতন আছে? অনেক সময় বলা হয় যে পথচারী সচেতন না, কিন্তু যে গাড়িটি তুলে দিচ্ছে আপনার উপর, কোনো শৃঙ্খলা তো নাই সড়কে। এবং শুধু একটা গোষ্ঠীকে সচেতন হতে হবে না, সবাইকে সচেতন, সবাই মিলে সচেতন হতে হবে। এবং যারা এটার দায়িত্বে আছেন, যারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে যাদের প্রধান দায়িত্ব, আমি সর্বক্ষেত্রেই সবসময় বলি যে প্রধান দায়িত্ব কিন্তু সরকারের, প্রধান দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট বিভাগের, আইন শৃঙ্খলা বাহিনীর। তারা যদি ঠিক হন, তারা যদি কার্যকর পদক্ষেপ নেন, একটু শক্ত হন, তাহলে কিন্তু অনেক বিষয়ে মানে খুব দ্রুত সমাধান হয়, দ্রুত সমাধান। দেখুন, আমরা একটা জায়জায়দিন পত্রিকা একটি রিপোর্ট দেখতে পাচ্ছি, সিলেট এবং নারায়ণগঞ্জের বাতিল গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে ঢাকায়। এটাও আরেকটি বিষয়, যে একই সঙ্গে মানে কম গতির যে হিউম্যান হোলারগুলো আছে সেগুলো চলছে, একই সঙ্গে কিন্তু মেয়াদ উত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন যানবাহন। এটা শুধুমাত্র যে নারায়ণগঞ্জের বা এর যে যানবাহন ঢাকায় চলছে তা কিন্তু না, সারা দেশেই কিন্তু মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের একটি বড় চলাচল আছে। এবং সেই জায়গায় আমাদের যে সংস্থাটি আছে বিআরটিএ কিন্তু নানা রকম দুর্নীতি আছে। দুদকের অনুসন্ধানও সেই বিষয়গুলো, বিআরটিএ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন সময় তাদের নাম এসেছে। তো ওই দুর্নীতিগুলো বন্ধ করতে হবে। যে ফিটনেসবিহীন গাড়িগুলো টাকা দিয়ে কীভাবে ফিটনেস সার্টিফিকেট নিচ্ছে, যে কিশোরটি তার এখনো গাড়ি চালানোর বয়স হয়নি, আর যে এই কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে সেখানে যে কিশোর গাড়ি চালাচ্ছিল। ঢাকা শহরে আপনি লেগুনা যে চলে, আপনি যদি ফার্ম গেটে যান, একেবারে আরটিভির কাছাকাছি ফার্ম গেটে যদি যান, আপনি যদি গুলিস্তানে যান, আপনি যদি মোহাম্মদপুরে যান, আপনি দেখবেন যে সেটি খুব ভয়াবহ। লেগুনার সবগুলো ড্রাইভার কিন্তু তাদের কিশোর। তো এই বিষয়গুলো তো দেখতে হবে। এরা কারা দেখবেন? যাদের দেখার দায়িত্ব তারা জানেন, তাদের দেখার দায়িত্ব কিন্তু তারা দেখেন না, তারা দুর্নীতি করেন। সেই জায়গায় বন্ধ করতে হবে। সেই জায়গায় যদি বন্ধ করা না হয়, তাহলে কিন্তু আমরা আলোচনা করতে করতে একদিন হয়তো নিজেরাই মরে যাব। প্রত্যেকের জীবন কিন্তু হুমকির মধ্যে, কারণ এই অবস্থা থেকে কেউই তো মুক্ত নয়, কেউই মুক্ত, সবাইকে বাসার বাইরে, আমাদের প্রতিনিয়ত বাসার বাইরে বেরোতে হয়, আমাদের আত্মীয় পরিজনকে প্রতিনিয়ত বাইরে বেরোতে হয়, আমাদের সন্তানদের প্রতিনিয়ত বাইরে বেরোতে হয়। কার সন্তান, কার পরিজন, কে কখন লাশ হবে, এখন তো সেই নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তা আমরা চাই যে আসলে স্বাভাবিক মৃত্যুটা আমাদের হোক, আমরা বেঁচে থাকবো এবং আমরা আমাদের কর্মক্ষম জীবনটি অতিবাহিত করব। রাইট। আরেকটি খবর, সেটি হলো শ্রম বাজার সংকুচিত হওয়ার খবর, যে নতুন বাজার মিলছে না। এটি আপনি যে পত্রিকার সম্পাদক, দৈনিক সমকালের এটি খবর। তো এই নতুন শ্রম বাজার সৃষ্টি এবং পুরনো যে বাজার সংকুচিত হচ্ছে, রিপোর্টটিতে বলা হয়েছে যে নতুন শ্রম কূটনীতির কথা বলা হয়েছে, সেটি কতটা সম্ভব হতে পারে? আমরা আসলে এখানে একটি অনুসন্ধান চালানোর চেষ্টা করেছিলাম যে আমাদের শ্রম বাজারটা এখন কোন পর্যায়ে আছে, এবং গত কয়েক মাসের চিত্র যদি ধরেন, আমাদের শ্রম মন্ত্রণালয়ের চিত্র, সেখানে কিন্তু আমাদের নতুন করে বিদেশে কর্মসংস্থান হচ্ছে না, একেবারেই নগণ্য, এবং একই সঙ্গে বিদেশ থেকে কিন্তু ফিরছেন। তো আসলে এই জায়গাটায় সংকটটা কোথায় আমরা দেখার চেষ্টা করেছি। সংকট কিন্তু কয়েকটি। একটি হলো যে আমরা ভালো আমাদের যে শ্রমিকরা যে দেশে যাওয়ার জন্য প্রস্তুত, সেই সব দেশে আমাদের কর্মসংস্থান হচ্ছে না, আমরা সেই সব দেশের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের সবসময়ই যেটা বলা হয় যে বিদেশে যারা যাচ্ছে তাদের মানবাধিকারের একটি বড় বিষয়, এবং গত
কয়েক মাস ধরেই একটি আলোচনা ছিল যে মধ্যপ্রাচ্যে আমাদের নারী শ্রমিকদের পাঠানো বন্ধেরই দাবি কিন্তু উঠেছিল, যে আমাদের নারী শ্রমিককে তো আমরা যৌন দাসী বানানোর জন্য আমরা বিদেশে পাঠাতে চাই না। তাদের অনেকেই নির্যাতিত হয়ে অনেকে নির্যাতিত হয়েছে, অনেকে ঘটনার যে বিবরণ দিয়েছেন সেই ঘটনাগুলো কিন্তু বর্ণনাতীত এরকম, এবং অনেকে কিন্তু দেশে ফিরে এসে সন্তানের জন্ম দিয়েছেন, সেই বিষয়গুলো ঘটেছে। অনেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে এখন মানে বিভিন্ন সেফ হোমে কাটাচ্ছেন, এরকম আমাদের অনেক নারীরা আছেন। তো যেসব দেশগুলোতে এরকম মানে বিশেষ করে সুস্থ পরিবেশ নেই, মানবাধিকারের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় না, আমাদের শ্রমিকরা কিন্তু সেসব দেশেই বেশি আছেন। এবং মানবাধিকারের অবস্থা যেসব দেশে ভালো, আপনি যদি ইউরোপ বলেন, আপনি যদি আমেরিকা বলেন, আপনি যদি অস্ট্রেলিয়া বলেন, বা এখন আমাদের নতুন করে একটু সম্ভাবনা আছে জাপানে, সেগুলো যদি বলেন, সেগুলোতে কিন্তু আমাদের সেই জায়গায় আমাদের শ্রমবাজারটা তৈরি করতে পারছি না। এখানে একটি বিষয়, এই জায়গায় একটি বড় বিষয় যে আমাদের শ্রমবাজারটা এখনো নির্ভরশীল আমাদের যে রিক্রুটিং এজেন্সি যারা আছেন, তারা খোঁজ নিয়ে আসেন যে অমুক জায়গায় এই লোক আমাদের এই এত সংখ্যক লোক নেওয়া যাবে, তখন সরকার উদ্যোগ নেয়। আসলে এই উদ্যোগটি কিন্তু সরকারের হওয়া উচিত। আমরা যেটা বলেছি, এবং এখানে শুধু আমাদের মত না, আমরা বিশেষজ্ঞদের মত নিয়েছি। এখানে অধ্যাপক সিআর আবরারও মত দিয়েছেন। তাদের মত হলো যে আসলে আমাদের যে শ্রম মন্ত্রণালয় আছে তাদের শ্রম কূটনীতি শুরু করা উচিত। তারা এটা শুরু করবে এবং তারা আমাদের যে দক্ষ জনশক্তি আছে সেই সেই দক্ষ জনশক্তিকে তারা সেল করবে, যে ঠিক আছে জাপানে এখন 3,000 কর্মসংস্থান হবে, তাদের কাছে আমাদের মার্কেটিংটা করবো যে আমাদের দক্ষ জনশক্তি আছে, আপনারা নেন। এটাই হলো শ্রম কূটনীতি। সেই জায়গাটা কিন্তু আমাদের মন্ত্রণালয় এখনও পিছিয়ে আছে। এই জায়গায় যদি একটু গুরুত্ব দিয়ে সেই উদ্যোগটা নেওয়া হয়, যে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির দিকে না থাকে, ব্যবসায়িকভাবে বিষয়টি দেখছে, এবং তারা কিন্তু ওই যে মুসলিমও কয়েকটা দেশ যেগুলোতে মেইনলি অদক্ষ শ্রমিক যাচ্ছে, সেই সব দেশের ব্যাপারে তাদের আগ্রহ বেশি। তারা সেখান থেকে কিছু হয়তো মানে নিয়ে আসেন, ভিসা নিয়ে আসেন, সেই ভিসাগুলো তারা বিক্রি করেন। তো এর বাইরে আমাদের যে দক্ষ জনশক্তি যেটা বাইরে পাঠানোর যে মূল, যে আমরা আমাদের 16 কোটি হাতকে তো আমরা কর্মক্ষম হাত বানাবো, এবং সেটা শুধুমাত্র আমার দেশে থেকে তারা কাজ করবে না, দেশের বড় বড় দায়িত্ব পালন করবে না, তারা বিদেশেও যাবে। তো সেই জায়গাটায় আসলে আমাদের এখনও গ্যাপটা আছে আমাদের মন্ত্রণালয়ের, আমি মনে করি যে, এবং আমরা সবাই মনে করি যারা এই সেক্টরে কাজ করছেন, আমাদের রিপোর্টও তাদের বক্তব্য আছে, এটা গুরুত্ব দিয়ে যদি আমরা একটু শ্রম কূটনীতি শুরু করি, এবং একই সঙ্গে বিদেশে এখন যে নতুন করে যে সুযোগগুলো তৈরি হচ্ছে ইউরোপে এবং জাপানের কথা যেটা বললাম, সেখানে কিন্তু খুবই দক্ষ জনশক্তি তারা চাচ্ছে। সেরকম জনশক্তি আমরা তৈরি করি, সেরকম প্রশিক্ষণ আমরা দিই, তাহলে আমাদের যে আমরা শুরুতেই যে আলোচনা করেছিলাম যে স্বাধীনতার 48 বছর আমাদের যুবকদের, আমাদের তরুণদের কর্মসংস্থান, সবগুলোই কিন্তু একই সঙ্গে লিঙ্কড। এবং আমরা আশা করি যে এই উদ্যোগটি আমাদের সরকার, আমাদের শ্রম মন্ত্রণালয় নেবেন। এবং আরেকটি খবর এটি দিয়ে আমরা শেষ করব, সেটি হচ্ছে যে মে মাসে রমজান শুরু হচ্ছে, তো তার আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটি দাম বাড়ছে ক্রমান্বয়ে, এবং বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে বা জীবন চালাতে হিমশিম খাচ্ছে। তো সাধারণত আমরা মুসলিম দেশগুলোতে দেখি রমজানের সময় তাদের দ্রব্যমূল্যের দাম কিছুটা সহনীয় মাত্রায় থাকে, নির্ধারিত মূল্যের থেকে কম হয়, কিন্তু আমাদের এখানে বিপরীত চিত্র। এটাও কিন্তু আলোচনাটা সাংবার্ষিক, প্রতি বছরই আমরা এই আলোচনাটি করছি, এবং দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু একই চিত্র আমাদের। এই জায়গায় আসলে যাদের কাজটি করার কথা, এখানে কিন্তু মানে বেসিক্যালি কিছু স্বার্থ আছে। সেই স্বার্থ হলো রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থ বলতে আপনি গোষ্ঠী বা সিন্ডিকেট, অনৈতিক স্বার্থ, সিন্ডিকেটের স্বার্থ, এবং সেই সিন্ডিকেটের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই জড়িত, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে জড়িত। সেই সিন্ডিকেটের যে বন্ডিং, সেটা আসলে ভাঙতে হবে। সেটা যদি ভাঙা না যায়, তাহলে এই প্রতি বছর রমজানের আগে আমরা এই আলোচনাটি করব, কিন্তু রমজানে দেখা যাবে ঠিকই আছে। এবার কিন্তু আরেকটি বিষয় আছে, এই দ্রব্যমূল্য যে বাড়ছে তার পিছনে কিন্তু আরেকটি কারণ আছে, যে এবার তো রমজান আরও একটু এগিয়ে আসছে। এখন কিন্তু একটি চেঞ্জিংয়ের সময়, শীত মৌসুম শেষ হয়েছে, গরম শুরু হয়েছে। এখন কিন্তু বাজারে আপনি এমনিতেই, বর্ষা এখনও, বৃষ্টি এখনও নামে নাই, মাছ কম পাবেন, একই সঙ্গে আপনি সবজি কম পাবেন। এগুলোর দাম কিন্তু এমনিতেই মানে বেড়েছে। তার মধ্যে যখন আবার রোজা আসছে, রোজা কেন্দ্রিক কিন্তু কিছু পণ্য আছে, আপনি ছোলা, খেজুর, ডাল, সবজি, তো এইগুলো আসলে যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি এটাকে আন্তরিকভাবে না নেন, আমাদের
আমরা তো ধর্মের কথা বলি, ধর্মীয় মূল্যবোধের কথা বলি, কিন্তু ধর্মীয় মূল্যবোধের কথা যদি আপনি বলেন তাহলে তো আপনি যখন এই ধর্মের একটি বড় উপলক্ষ আছে সেই সময় আপনি আসলে ঠিক আপনি মানে মুনাফা অর্জনের বিষয় চিন্তা করে দাম বাড়াতে পারেন না। তো আমরা সেটা করছি, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের না, আমাদের এই উপমহাদেশের ফেনোমেনা কিন্তু এটা। তো এইটা আমাদের যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি সচেষ্ট থাকেন এবং আগামী রমজান এটলিস্ট একটি উদাহরণ তৈরি হোক, আমরা আশা রাখতে চাই। অধিকার আইন পর্যন্ত রয়েছে, আইন আছে, ভোক্তা অধিকার নিয়ে কাজ করছেন এরকম সংগঠন আছে, তারা কথা বলে যাচ্ছেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের ওই যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না। এবং সেখানে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা, সংশ্লিষ্ট বিভাগ, তাদের প্রত্যেকের কিন্তু স্বার্থ এখানে আছে। সেই স্বার্থটা যদি আমরা ভাঙতে পারি তাহলে অ্যাটলিস্ট এই আশাটা করতে পারি যে অ্যাটলিস্ট শুরু হোক, এবার কোনো এক সময় তো শুরু হতে হবে, একবার হতাশ হতে চাই না। এবং এই কথাটি তো আপনি যেমন আলোচনায় বলছিলেন যে এটি দীর্ঘ অনেক বছর ধরেই অনেক বছর আগে এই ধরনের কথা বলা হয়, পরিবর্তন আছে। তারপরেও আপনি যদি কয়েক বছর অ্যানালাইসিস একসঙ্গে আমরা করি, এটা তো একটা গবেষণার বিষয়, কিছু কিছু পরিবর্তন কিন্তু আছে। না, মার্কেট মনিটরিং এর যে বিষয়টি সেটি নিশ্চিত হচ্ছে না, মার্কেট মনিটরিং নিশ্চিত হচ্ছে না। ওই যে স্বার্থ আছে, যারা মনিটরিং করবে তারাও এখান থেকে বেনিফিট পাচ্ছে। তো এই জায়গাটায় যে যারা বেনিফিট পেয়ে মানে মনিটরিং করছেন না তাদেরকে ধরতে হবে, এবং তাদেরকে ধরার জন্য যে সংস্থাগুলো আছে, আমি এর আগেও বিআরটির ব্যাপারে দুদকের কথা বলছি, এখানে কিন্তু দুদকের রোল আছে যে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগগুলো যে কাজগুলো তাদের করার কথা, তারা অনৈতিক স্বার্থ নিয়ে অনৈতিক বেনিফিট পেয়ে সেই কাজটি করছেন না, সেটা যারা করছেন না তাদের বিরুদ্ধে দুদক অ্যাকশনে যাওয়া উচিত। দুদকের তাদের যে টাস্কফোর্স আছে সেই টাস্কফোর্স মানে মাঠে নামা উচিত। যদি নামেন তাহলে কিছুটা হলেও পরিবর্তন আমরা দেখব। এবং আমরা কিন্তু এর কয়েক বছরে রমজানের সময় আমরা দেখেছি যে মানসম্মত পণ্য নয় এরকম পণ্য বিক্রি করছে, মেয়াদ উত্তীর্ণ এই সমস্ত পণ্য বিক্রি করছে। তো এই রমজানের সময় যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, যেখানে আপনি নীতি নৈতিকতার কথা বলছিলেন এবং একটি মুসলিম অধ্যুষিত দেশ, আমি আসলে যেটা হলো যে রমজান নিয়ে আমরা আলোচনা করছি ঠিক আছে, কিন্তু আসলে আপনি মানুষ হিসেবেও তো নৈতিকভাবে কাজ করবেন, শুধু ধর্ম না, কিন্তু প্রতিটা ধর্ম, আমরা ইসলাম ধর্ম নিয়ে এখন আজকে আলোচনা করছি, প্রতিটা ধর্মের কিন্তু নৈতিকতা প্রধান শর্ত, প্রতিটা ধর্মের কিন্তু মানবিকতা প্রধান শর্ত। যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, আমি অনেকগুলো পড়ার চেষ্টা করেছি, সবগুলোতেই কিন্তু মানবিকতা, নৈতিকতা এগুলো কিন্তু বেসিক জিনিস। আমরা যদি ধর্মে বিশ্বাস করি, যে যার ধর্মই পালন করি না কেন, তাহলে কিন্তু বেসিক এই নৈতিকতার জায়গাটি আমরা ঠিক করব। কিন্তু আমরা ধর্ম বড় বড় কথা বলি, ধর্মীয় আনুষ্ঠানিকতা বড় বড় করে পালন করি, কিন্তু ধর্মের যে বেসিক মূল্যবোধ, বেসিক যে শিক্ষা, সেটা কিন্তু আমরা পালন করি না। যার কারণে কিন্তু আমরা এইরকম, এবং যার কারণে কিন্তু ধর্মীয় অনেক সংঘাত বাড়ে। কিন্তু এই কারণে ধর্ম আসলে তো বুকের গভীরে থাকবে, সেটা যখন আমি শুধুমাত্র আমার স্বার্থ হাসিলের জন্য, আমার অবস্থান ঠিক রাখার জন্য করি, তখন কিন্তু ধর্মীয় সংঘাতও বাড়ে। না, সেই সংঘাতকে আসলে আপনি বারবার বলার চেষ্টা করছেন যে সরকারের একটি বড় দায়িত্ব এখানে রয়েছে। তো বিগত বছরগুলোতে এখানে একটি প্রশ্ন বারবার উঠে আসে, সেটি হচ্ছে, আপনারাও অনেকেই আলোচনা করেছেন আপনি সহ, সেটি হচ্ছে যে সিন্ডিকেট বড় না সরকার বড়, এটি নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? এটা আসলে মন্তব্যের দাবি রাখে না। তো যখন নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না, তার মানে কে বড় কে ছোট বিষয় না, আসলে সবার স্বার্থ এখানে জড়িত। এবং সেই অনৈতিক স্বার্থের মধ্যে আমি পুরো সরকারকে বলবো না, কিন্তু সরকারে কেউ তো আছেন, সেই জায়গায় সরকার যারা পরিচালনা করেন, সরকার যারা প্রধান আছেন, এখন আমরা সব কিছুর পরে আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ যদি নেন তাইলে এটা ভালো হয়ে যাবে, কিন্তু সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হবে কেন? এটা তো আমার প্রতিটা বিভাগ তার মতো করে দায়িত্ব পালন করবে, প্রতিটা মন্ত্রণালয় তার মতো করে দায়িত্ব পালন করবে। এবং সেটাই যদি করতে, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বানটাই জানাবো যে আপনার যে বিভাগগুলো আছে, আপনার সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে, তারা যাতে সঠিকভাবে তাদের কাজটা করতে পারে, সেই নির্দেশনাটি আপনি দেন এবং আপনি সেটা কার্যকর করার ব্যবস্থা করেন, এটা হলেই সম্ভব। এছাড়া ভিন্ন আসলে কোনো প্রক্রিয়া আপনি দেখছেন না এক্ষেত্রে? মানে সমষ্টির বা সমাজের মানুষের কোনো উদ্যোগকে আপনি এক্ষেত্রে? সমাজের মানুষের তো উদ্যোগ অবশ্যই আছে, সমাজের মানুষের উদ্যোগ, কোনো কাজই কিন্তু শুধুমাত্র সরকারের হয় না। যখন সরকার এগিয়ে আসে, আপনি দেখবেন যে সরকার যদি শক্ত কোনো কাজ করতে যায়, সাধারণ মানুষ কিন্তু তার পক্ষে থাকে, সমর্থন করে। কিন্তু এখানে যিনি ভেজাল দিচ্ছেন তাকে যদি প্রতিরোধ সরকার যদি প্রথমে এগিয়ে না আসে, মানুষ কিন্তু ভয় পায়। এবং মানুষের, আমাদের দেশের যে সাংগঠনিক যে ভিত্তি ছিল মানুষের সংঘবদ্ধ হওয়ার, যে সেটা কিন্তু নানা সামাজিক কারণে নষ্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু গ্রামেও যদি যান, শহরে তো নাই, শহরে আমরা এক বিল্ডিংয়ে কে কোন ফ্ল্যাটে থাকি সেটাও কিন্তু সবারটা চিনি না। আর গ্রামেও কিন্তু এখন গ্রামের সামাজিক অবস্থাটা ওই রকম নাই। কিন্তু তারপরেও আপনি যদি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটি উদ্যোগ নেয় এবং পজিটিভ উদ্যোগ নেয়, আপনি দেখবেন যে
পাশে মানুষকে পাবে, মানে মানুষের সমর্থন সেক্ষেত্রে মানুষের পাওয়া যায়। সমর্থন আছে। এবং এই জন্য আমি বারবার বলছি যে উদ্যোগটা কিন্তু সরকারের পক্ষ থেকে নিতে হবে, এবং মানুষ সেখানে যদি ফিল করে যে না উদ্যোগটা প্রপার, তাহলে কিন্তু মানুষের সঙ্গে পাবে। এবং এটিও তো হতে পারে, আপনি এক্ষেত্রে মতামত দিবেন যে জনগণ যদি মনে করে যে এখানে অন্যায় হচ্ছে, বেশি দাম নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সরকারের যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানালে সরকারের যে ব্যবস্থা গ্রহণ করার যে একটি সুযোগ থাকে, এটিও তো উদ্যোগ হতে পারে। এটা উদ্যোগ হতে পারে, কিন্তু এই উদ্যোগ সবসময় তো কাজে লাগে নাই। ধরেন আমি জানালাম, কিন্তু আমি জানিয়ে আমি 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 বিপদে পড়ছি, এরকম ঘটনা কিন্তু হয়েছে। না, যেরকম অপরাধের ক্ষেত্রে আছে যে কোথাও অপরাধ হচ্ছে, সেটি একটি নির্দিষ্ট টেলিফোনে নাম্বারে ফোন করে জানানোর সুযোগ আছে। তো আমরা এই রমজান উপলক্ষে এই ধরনের কোনো একটি ব্যবস্থা ভেজাল কোনো পণ্য দিচ্ছে বা কেউ আসলে দাম বেশি নিচ্ছে, সেগুলো যদি গোপনে জানানোর ব্যবস্থা করে, আমি জানি না যে 999 কি এই বিষয়গুলো বলা যাবে কিনা, আমি ঠিক জানি না, আমার জানা নেই, হয়তো আমার মানে অক্ষমতা এটা। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি অন্তর্ভুক্ত করা যায় এবং সেখানে যদি অভিযান সাথে সাথে এই গুরুত্ব দিয়ে সেই অভিযানটি পরিচালিত হয়, তবে একটা জিনিস আমি আবারও বলি যে পরিবর্তন কিন্তু কিছু কিছু আছে, আমরা পরিবর্তনটা আরো বেশি দেখতে চাই। আগে কিন্তু একসময় কিন্তু অভিযানই ছিল না, এখন তো অভিযান চলে। কিছু কিছু জায়গায় অভিযান আছে, কিছু কিছু জায়গায় কিন্তু অভিযান থেকে সুফলও পাওয়া যায়। আপনি জানেন যে ঢাকা শহরে মাংস বিক্রি হতো, যেটা হচ্ছে বিদেশ থেকে এনে, এবং সেটা মেয়াদ উত্তীর্ণ নতুন করে সিল লাগানো হতো। কারণ বাজারেই কিন্তু বড় ধরনের অনেকগুলো গোদাম সিলগালা করে দিয়েছে র্যাব। তো কিছু উদ্যোগ আছে, সেই উদ্যোগটা আমরা বাড়ুক সেটাই চাই, এবং এই আশাই রাখতে চাই যে উদ্যোগ বাড়বে এবং এক সময় হয়তো একটি সামাজিক ন্যায় বিচারের জায়গায় আমরা বুঝতে পারবো। জনাব মুস্তাফিজ শফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। একই সাথে জানিয়ে রাখি, আজ পত্রিকা অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।